প্রিপারেশন, এই প্রিপারেশন বা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে আমাদের যেই বিষয়টা নিশ্চিত করতে হয় সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই, কয়েকটা টপিক থেকে অবশ্যই আপনার প্রশ্ন আসবে। যেমন এখানে আপনি প্রশ্ন পাবেন, আমি পার্টস অফ স্পিচ থেকে আপনার প্রশ্ন একটু প্রথম দিকে একটু সময় দেন, আমার কথা গতি আসলে আপনি ইনশাল্লাহ স্মুথলি আমার কথা শুনতে পাবেন, বা আমি আপনাকে ইনফরমেশন দিব, দিয়ে আগাবো ইনশাল্লাহ ক্লিয়ারলি। পার্টস অফ স্পিচ থেকে, তারপরে আপনার এখানে অবশ্যই প্রশ্ন আসে ফ্রেজ থেকে, অবশ্যই প্রতি বছর আমরা প্রশ্ন পাচ্ছি ক্লজ থেকে, তারপরে আপনার প্রশ্ন আসবে টেন্সের একটা প্রশ্ন আসবে, তারপরে আপনার এর মধ্যে আমরা প্রশ্ন পেয়ে যাব ভয়েস থেকে একটা প্রশ্ন আমরা দেখতে পাই, ইভেন আমরা ট্রান্সফরমেশন থেকেও রেগুলার প্রশ্ন আসতে দেখি। পাশাপাশি আপনাদের অবশ্যই যে জায়গা থেকে দেখতে হবে সেটা হচ্ছে, মনে করুন ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসে, তারপরে মনে করেন সিনোনিমস থেকে প্রশ্ন আসে বা এন্টোনিম আসে। এই হচ্ছে আপনার বিসিএস প্রিলির প্রিপারেশন। এর বাইরে তেমন কিছু কিন্তু লাগবে না, অর্থাৎ এই জায়গাগুলো থেকেই রিপিটেডলি আপনি প্রশ্ন পেয়ে যাবেন। এখন আমাকে প্রথমে প্রশ্ন করুন এই জায়গাগুলোর কোন জায়গাটা আমার আলোচনা প্রথমে দরকার। মনে করুন এখানে আমি রাইট ফর্ম ভার্ব লিখি নাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লিখি নাই, কারণ হচ্ছে এই জিনিসগুলো আমি ক্লিয়ারলি আলোচনা করেছি আগে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্বের যে জায়গাগুলো, ওই বিষয়গুলো কম্পারেটিভলি সকলেরই আগে পড়া থাকে, এই জন্য ওই দুটো বিষয় লিখি নাই। এর বাইরে হচ্ছে আপনার পুরো প্রিপারেশনের মধ্যে যদি আপনি আমাকে বলেন, আমাকে একটা লিস্ট করে দেন কোন কোন বিষয়গুলো আমার রিভাইজ করা দরকার, কোন কোন বিষয়গুলো পড়া বেশি দরকার, তাহলে পরে এই জায়গাটা আমি একেবারে আপনাকে একটা পরিসংখ্যান দেখাতে পারি। পরিসংখ্যানটা হচ্ছে এরকম, পার্টস অফ স্পিচ থেকে আপনি গড়ে গত 5-6 বিসিএস এর প্রশ্ন আসছে 6 থেকে 7টা পার্টস অফ স্পিচ থেকে এককভাবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন ইডিয়ম ফ্রেজ থেকে গড়ে 2টা প্রশ্ন, ক্লজ থেকে 2টা না হলেও গড়ে 1টা প্রশ্ন, টেন্স থেকে কমপক্ষে 2টা প্রশ্ন, এটা কিভাবে কিভাবে টেন্সের সাথে রিলেট করে সেটা বলবো। ভয়েস থেকে একটা প্রশ্ন, এটা মূলত ন্যারেশন বা ট্রান্সফরমেশনের টোটাল ট্রান্সফরমেশনটা মিলিয়ে এখান থেকে একটা প্রশ্ন, ইডিয়ম এবং ফ্রেজ থেকে দুইভাবে 2টা প্রশ্ন, সিনোনিম এন্টোনিম কারেক্ট স্পেলিং সহ এখান থেকে 3টা প্রশ্ন। এভাবেই কিন্তু গ্রামারের 20 নাম্বারটা হয়। এখানে টোটাল স্পেসিফিক একেবারে 20-এ 20 কিভাবে মিলে গেল কিনা সেটা কিছু আসা যায় না, আমি জাস্ট একটা আনুমানিক ধারণা দিলাম। একটু আগে ক্লাস শুরু করবার সময় আমি যে একটা পেজ দেখাতে চেয়েছিলাম, ওই পেজটা হচ্ছে মূলত, আমি আপনাদেরকে অন্যভাবে আমি জিনিসগুলা আমি বলি, মনোযোগ দিয়ে শুনবেন। এটা ক্লিয়ার করার পরে যখন আপনি আমাকে স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন করবেন, তখন আপনার জন্য আলোচনাটা ইফেক্টিভ হবে। আমি আমার এখানে যে কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা আছে, অ্যানালাইসিসটা থেকে আমি ওখানে যদিও স্ক্রিনে দেখাতে পারছি না, আমি এখানে দেখাই। প্রতি বছর ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে 35 থেকে 42তম বিসিএস পর্যন্ত প্রতি বছর একটা প্রশ্ন আসছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? আবার একটু আওয়াজ দেন। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, প্রতি বছর প্রশ্ন আসছে ইডিয়ম ফ্রেজ থেকে একটা, তারপরে ক্লজ থেকে এখানে যে পরিসংখ্যান 35-এর পর থেকে 35 থেকে 39 পর্যন্ত এখানে একবার, কিন্তু এরপরে প্রতিবার। তারপরে হচ্ছে ক্লজের জায়গাটা, তারপরে সেন্টেন্স কারেকশনের জায়গাটা প্রতি বছরই প্রশ্ন আসে, কিন্তু সেন্টেন্স কারেকশনের জায়গাটা মূলত এই যে ভয়েস, তারপরে হচ্ছে ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, সবকিছু জায়গাকে টাচ করে। তারপরে অথবা ভয়েসকে যদি স্পেসিফিক করি, তাহলে এই মূলত 35 থেকে 42তম বিসিএস পর্যন্ত টোটাল জায়গার মধ্যে একবার বাদ দিয়ে প্রতিবারের ভয়েস থেকে প্রশ্ন আসছে। তারপরে ন্যারেশন থেকে 3বার প্রশ্ন আসছে, তারপরে হচ্ছে সিনোনিম এন্টোনিম প্রতিবারই আসছে, তারপরে টেন্স থেকে প্রশ্ন আসছে 4বার, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, এটা ক্লাসিফিকেশন যারা করেছে তারা অত বেশি স্কিলড মানুষ নয় আমি বুঝতে পারছি, কিন্তু আমি জিনিসটাকে সামনে রাখলাম। তারপরে এখানে আলাদা করে দেখানোর মতো আর তেমন কিছু নেই, এই বিষয়গুলোই আমি যা লিখেছি তা
এর বাইরে আনুষঙ্গিক অন্যান্য জায়গা থেকে প্রশ্ন আসে। তাহলে আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে কোনো সমস্যা আছে কিনা আপনারা আমাকে বলুন, ওখান থেকে আমি আলোচনার সামনের দিকে আগাবো। আমি একটু স্ক্রিনটা স্টপ করে একটু কথা বলি প্রথমে, দেখি বলুন, আওয়াজ দেন, তারপরে কথা শুরু করি। আরো একবার দেখেন, এই যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটাও কিন্তু পার্টস অফ স্পিচের সাথে যায়। নাম্বার এবং জেন্ডার থেকে এই বিষয়টা আমি আমার ওই যে শর্ট লিস্টে আমি রাখিনি। তারপরে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, এগুলো নিয়ে আমি ভালোভাবেই ক্লাস নিয়েছি, একেবারে ইলেবোরেটলি। ভার্বের ক্লাসিফিকেশন আমি দেখাই নাই, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এখান থেকে প্রশ্ন সবসময় আসে, আর প্রয়োজনে ওটা আজকের ক্লাসের শুরুতে আমি আরো একবার আলোচনায় আনবো। তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, এটা তেমন মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল। প্রিপোজিশন পড়তে হবে প্রিভিয়াস কোশ্চেনের উপর, আমার শর্ট লিস্ট আমি প্রিপোজিশন রাখিনি, কিন্তু প্রিপোজিশন আসবে, কারণ হচ্ছে প্রিপোজিশন ক্লাসে এখানে ডিসকাশনের মতো প্রিপোজিশন ওভাবে আসে না। তারপরে হচ্ছে এখানে যে টোটাল একটা সিনারিও আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে এই জিনিসগুলোই। তো এখন কোন বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব, কোথায় সমস্যা সেটা যদি প্রশ্ন করেন আমার আলোচনাটা সহজ হয় বলতে। স্যার লিস্টটা স্যার একটু করে দেখান স্যার, একটু স্ক্রিনশট নিব। আচ্ছা, এই হচ্ছে লিস্ট। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই অংশটা রাখি নাই, যেহেতু এটা আমি ভালোভাবে ক্লাস নিয়েছি। বাকিগুলো এই জিনিসগুলো, যেমন পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু ভার্ব, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, আর ভিডিও পাবেন, সমস্যা নাই। আগে প্রথমে আপনারা বলুন এখানে ফ্রেজ এবং ক্লজ এই জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, টেন্সের কোন বিষয়ে আমাকে আলোচনা করার দরকার আছে কিনা, ভয়েস চেঞ্জ আলোচনা না বললেও আমি কয়েকটা কি পয়েন্ট আমি তুলে ধরবো। তারপরে সিনোনিম, অ্যান্টোনিম বা ইডিয়ম ফ্রেজের এই জায়গাগুলো নয়, অর্থাৎ আমি আলোচনা করিটাই কিন্তু গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলাই আমি এখানে স্ক্রিনে লিখেছি, এটা হচ্ছে কথা। স্যার ফ্রেজ এন্ড ক্লোজ ওগুলা করলে ভালো হতো। আচ্ছা, ফ্রেজ এবং স্যার ফ্রেজ এন্ড ক্লোজ এটা মানে একটু কনফিউশন, এটা আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। এটা নিয়ে তো আমি এখনো ক্লাস নিই নাই, এটা আমি অবশ্যই আলোচনা করব। তারপরে তাহলে ওটা নিয়েই শুরু করি আজকে, কি বলুন? জি স্যার। তাহলে আমার আমি এক্সারসাইজ বা প্র্যাকটিস করবার জন্য এই যে আমার পিডিএফ আপনাদের যে কাছে যে শীট আছে ওখানে যাব, কিন্তু এর আগে আমি বেসিক জায়গাটা নিজের মতো করে বোঝাবো। আমি এমন ভাবে আলোচনাটা করব যেন আমার ডিসকাশনটা শুনবার পরে ফ্রেজ ক্লজ নিয়ে আর কোনো সমস্যা না হয়। আজকে 43তম এপ্রিলের জন্য ফ্রেজ ক্লজের বিষয়ে এটা শেষ ক্লাস, শেষ কথা, সেই হিসাবে ধরে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। একেবারে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য আমার কথাগুলো শুনবার পরে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি এখানে প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিসের জন্য আগে জায়গাটা রেডি করে রাখলাম, তারপরে আমি লিখে লিখে জিনিসটা দেখাবো। এটা রাইট ফর্ম অফ ভার্ব, এরপরে আসছে কত পৃষ্ঠা কি কেউ বলতে পারবেন? আপনাদের কারো কাছে কি বুকলেট আছে? এই যে আমি পেয়েছি ফ্রেজ ক্লজ, এই জায়গাটা আমি জাস্ট এখানে রেডি রাখলাম। এখন আমি আমার ডিসকাশনটা শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের কাছে প্রথম কথা হলো ফ্রেজ। এই ফ্রেজ জিনিসটা হলো আক্ষরিক করতে, আমি একেবারে বুঝিয়ে বলি, যারা ভালো পারেন তারা বিরক্ত হবেন না, কারণ কথা যেটা যে কি পয়েন্ট আসবে ওটার জন্য অপেক্ষা করেন। ফ্রেজ হচ্ছে মূলত শব্দগুচ্ছ, আজকে অত লেবুরেটলি বলবো না। ইংরেজিতে ফ্রেজ হচ্ছে 7 প্রকার। এখন পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু ফ্রেজ 7 প্রকার। মনে রাখবেন, ইংরেজিতে প্রনাউন ফ্রেজ নামে কোনো ফ্রেজ হয় না, এই কথাটা মাথায় রাখবো। তাহলে ফ্রেজ মানে শব্দগুচ্ছ যখন কোনো সেন্টেন্সে একগুচ্ছ শব্দ যখন দলবদ্ধভাবে কোনো বাক্যে, আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। এই জন্যই তো আপনারা দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, আওয়াজ দিবেন। স্ক্রিন আমি এখন শেয়ার দিলাম, এখন দেখা যাবে। এখন দেখা যাচ্ছে কিনা? না স্যার। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা,
তাহলে ফ্রেজ হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, পরীক্ষায় প্রশ্ন আসবে। আজকের প্রথম ক্লাসের প্রথম 10-15 মিনিটে আপনার 2-3 নাম্বার ইভেন 4 নাম্বার নিশ্চিত। এবং এই যা বলবো তাই, এর বাইরে কোনো ইলাবোরেশন, লম্বা কোনো ধরনের ডেসক্রিপশন কোথাও করবার দরকার নাই। প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে কোনো জটিলতা অনুভব করলে আমাকে ইনবক্স করবেন, এন্ড দ্যাটস অল। অথবা কালকে পরশু যেদিন আমার করবেন, এইটুকুই। হ্যাঁ, তাহলে কারো স্পিকার এখন আর অন রাখার দরকার নেই, এখন মনোযোগ দিয়ে শুনুন। তাহলে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ, এবং ফ্রেজ হচ্ছে ইংরেজিতে 7 প্রকার। অর্থাৎ একগুচ্ছ ইংরেজিতে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রত্যেক এই যে নাউন আছে, এভাবে ইন্টারজেকশন, নাউন প্রনাউন থেকে শুরু করে। তাহলে কোন একটা শব্দ যখন এই নাউন থেকে শুরু করে, প্রনাউন থেকে শুরু করে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন পর্যন্ত 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রত্যেকটা শব্দের ইন্ডিভিজুয়াল একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে। তাদের একটা ডিফারেন্ট, আলাদা আলাদা একটা আইডেন্টিটি আছে, একটা স্বকীয় কাজ আছে। হ্যাঁ, পার্টস অফ স্পিচের প্রত্যেকটার একটা নিজস্ব কাজ আছে। মনোযোগ দিয়ে শুনবেন, কথা শুনলে সহজ হয়ে যাবে। নাউনের একটা নির্দিষ্ট কাজ আছে। নাউনের কাজ হলো সাবজেক্ট হওয়া, নাউনের কাজ হলো অবজেক্ট হওয়া, নাউনের কাজ হলো প্রেপোজিশনের পরে বসা, ভার্বের কাজ হলো একটা বাক্যে ভার্ব হিসেবে কাজ করা, অ্যাডজেক্টিভের কাজ হলো বাক্যস্থিত নাউনের আগে পরে বসে নাউন সম্পর্কে তথ্য দেওয়া, অ্যাডভার্বের কাজ হলো নাউন প্রনাউন ছাড়া বাক্যের অন্য যে কোনো শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। অনুরূপভাবে প্রিপোজিশনের কাজ হলো কোনো নাউনের পূর্বে বসে নাউনটাকে সংযুক্ত করা। ইন্টারজেকশনের কাজ হলো বিস্ময় প্রকাশ করা। একটি শব্দের একটি কাজ যখন ওই নাউনের যে কাজ, ভার্বের যে কাজ, অ্যাডজেক্টিভের যে কাজ, ইন্টারজেকশনের যে কাজটা, ওই কাজটা যদি কয়েকটা শব্দ মিলে দলবদ্ধভাবে সম্পাদন করে, ওই গ্রুপ অফ ওয়ার্ড বা ওই দলটাকে আমরা বলবো ফ্রেজ, এন্ড দ্যাটস দ্য ডেফিনেশন, আর কিছু না। তাহলে যেমন আমি যদি একটা বাক্য লিখি, আমি লিখলাম স্টুডেন্টস শুড রেসপেক্ট দেয়ার টিচার্স, একটা সেন্টেন্স লিখলাম। এই বাক্যটাতে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে যদি শুড রেসপেক্ট ভার্ব হয়, শুড রেসপেক্ট যদি ভার্ব হয়, তাহলে এই সেন্টেন্সে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট। শুরু থেকেই বলি, প্রথম কথাগুলো সহজ লাগলেও পরে কনফিউশনের জায়গাটার জন্য জাস্ট ওয়েট করেন, আমি বেশি এক্সাম্পল দিব না। স্টুডেন্টস শুড রেসপেক্ট দেয়ার টিচার্স লিখলাম। এই সেন্টেন্সটাতে স্টুডেন্টস শব্দটা নাউন এবং সে সাবজেক্ট হয়েছে। আমি যদি কথাটাকে এভাবে লিখতাম, স্টুডেন্টস অফ দিস টাইম ডোন্ট রেসপেক্ট দেয়ার টিচার্স, একটা সেন্টেন্স লিখলাম। এখন মনোযোগ দিয়ে শুনবেন, এই যে প্রথম সেন্টেন্সে শুড রেসপেক্টকে ভার্ব ধরে স্টুডেন্ট শব্দটাকে আমরা বলেছিলাম, স্টুডেন্ট শব্দটা এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হওয়ার কাজটা করেছে এই নাউনটা। দ্বিতীয় সেন্টেন্সে ডোন্ট রেসপেক্ট, এই অংশটা যদি ভার্ব হয়, তাহলে স্টুডেন্ট অফ দিস টাইম, এই পুরো অংশটা এই ডোন্ট রেসপেক্টের সাবজেক্ট হিসেবে আসছে, আর সাবজেক্ট হওয়াটা হচ্ছে নাউনের কাজ। তাহলে প্রথম সেন্টেন্সে স্টুডেন্ট শব্দটা একটি শব্দ ভার্বের সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করছে, একটি শব্দ যে কাজটা করেছে। দ্বিতীয় সেন্টেন্সে স্টুডেন্টস অফ দিস টাইম, এই পুরা একগুচ্ছ শব্দ স্টুডেন্ট শব্দের মতো ভূমিকা পালন করেছে। তার মানে এই স্টুডেন্ট অফ দিস টাইম এটা হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড, আ গ্রুপ অফ ওয়ার্ড কাজ করেছে একটি শব্দের। এই একটি শব্দের কাজ করেছে, যেই শব্দের মতো কাজ করেছে সেই শব্দ, এটা নাউন শব্দ গুচ্ছ হিসেবে, তার নাম হচ্ছে নাউন ফ্রেজ। একটা কথা গেল। এবার দেখেন, প্রথম সেন্টেন্সে স্টুডেন্ট যদি সাবজেক্ট হয়, শুড রেসপেক্ট যদি ভার্ব হয়, তাহলে দেয়ার টিচার্স, এই পুরো অংশটা, এই দেয়ার টিচার্স অংশটা, এটাকে আমরা বলবো অবজেক্ট। তাহলে অবজেক্ট হওয়াটা নাউনের কাজ, এই নাউনের কাজটা এরা করেছে, সুতরাং এই দেয়ার টিচার্স এই অংশটা নাউন এবং একগুচ্ছ শব্দ হিসেবে আমি লিখে দিলাম ফ্রেজ, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্সে দেয়ার টিচার্স,
এই অংশটা আন্ডারলাইন করে দিলাম এবং দেয়ার টিচার্স এই অংশ ডোন্ট রেসপেক্ট এর অবজেক্ট হিসেবে এটাকে আমরা বলবো নাউন এবং একগুচ্ছ শব্দ হিসেবে এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দিয়ে নাউনের কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি, কোন ধরনের কনফিউশন আসবে তাও আমি দেখাচ্ছি। আমি যদি বলি what students feel in the classroom, তাহলে a teacher can understand। এই যে সেন্টেন্সটাতে দেখেন what students feel in the classroom, এই পুরো বক্তব্যটা আন্ডারলাইন দিলাম। তাহলে দেখেন a teacher can understand, এই যে একটা এক্সাম্পল লিখলাম। আবার লিখলাম what students feel should be cared, স্টুডেন্টরা যা অনুভব করে তা কেয়ার করা দরকার, এই ধরনের একটা কথা। তাহলে what students feel, এই অংশটা আন্ডারলাইন দিলাম। এই অংশটা আন্ডারলাইন দিয়ে এবার আপনি দেখুন এখানে যদি should be cared এই অংশটা ভার্ব হয়, তাহলে what students feel এই পুরো অংশটা সাবজেক্ট হয়েছে, কারণ এই এখানে সাবজেক্ট হওয়াটা নাউনের কাজ, সুতরাং এটার পরিচয় হচ্ছে নাউন। এবং what students feel, স্টুডেন্ট সাবজেক্ট, ফিল শব্দটা ভার্ব, তাহলে একটা এই যে দেখেন what students feel পুরো অংশটা একটা ইউনিট হিসেবে ভূমিকা রাখছে এবং এই ইউনিটটার পরিচয়, এই ইউনিটটা ভূমিকা রাখছে সাবজেক্ট হওয়াটা নাউনের কাজ, তাই তার নাম নাউন। এবং এই শব্দগুচ্ছের মধ্যে একটা সাবজেক্ট এবং ভার্ব আছে, সুতরাং তার নাম নাউন ক্লজ। এখন দেখেন প্রথম সেন্টেন্সে স্টুডেন্ট শব্দটাকে আমরা বলেছি এটা একটা নাউন, দ্বিতীয় সেন্টেন্সে স্টুডেন্ট অফ দিস টাইম এই পুরো অংশটাকে আমরা বলেছি নাউন ফ্রেজ, এটা একটা শব্দগুচ্ছ। আর এই চতুর্থ সেন্টেন্সে এসে আমরা এটাকে বলছি নাউন ক্লজ। তাহলে এই যে সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট পজিশনে যা বসে তা একটি শব্দ হলে তাকে আমরা নাউন বললাম, এক গুচ্ছ শব্দ যখন তাকে আমরা নাউন ফ্রেজ বললাম, আবার যখন একটা ক্লজ হয়ে যায় তাকে আমরা বললাম নাউন ক্লজ। তাহলে একটা নাউন ক্লজ সাবজেক্ট পজিশনে বসবে, একটা নাউন ফ্রেজ সাবজেক্ট পজিশনে বসবে। নাউন ফ্রেজ এবং নাউন ক্লজের মাঝখানে পার্থক্য হচ্ছে ক্লজের ভেতরে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে ওই ধরনের কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব পাওয়া যাবে না। এই হচ্ছে বেসিক কথা। পরীক্ষার হলে আপনার এই ফ্রেজ বা এই ক্লজটার নাউন ফ্রেজ কিনা এই ব্যাপার, এই নাউন ফ্রেজ গত পরীক্ষায়ও এসেছে নাউন ফ্রেজ। এখন এই ব্যাপারটাকে আইডেন্টিফাই করার জন্য আপনি একটা কাজ করবেন, একটা ফ্রেজ বা ক্লজ যখন আপনি পাবেন ওই ফ্রেজ বা ক্লজকে আপনি ইট শব্দ দিয়ে রিপ্লেস বা প্রতিস্থাপনের চেষ্টা করবেন। যদি ইট শব্দ বসালে ওই ফ্রেজ বা ক্লজের সাথে প্রতিস্থাপনটা যৌক্তিক অর্থ হয় তাহলে বুঝবেন এটা নাউন ক্লজ। এক কথায় নাউনের পরিবর্তে ইট শব্দকে দিয়ে রিপ্লেস করা যায়। এই যেমন দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন, স্টুডেন্টস অফ দিস টাইম ডোন্ট রেসপেক্ট দেয়ার টিচার্স, তাহলে ইট ডোন্ট রেসপেক্ট, ইট আসলে গ্রামাটিক্যালি এখানে ডোন্ট না হয়ে ডাজন্ট হবে, সে অন্য কথা, কিন্তু ইট শব্দটা এই জায়গায় বসানোটা যৌক্তিক, ইট এবং ভার্ব, সুতরাং এটা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ হবে। অনুরূপভাবে আমি যদি বলি ইট শুড বি কেয়ার্ড, হ্যাঁ ইট শুড বি কেয়ার্ড, গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট হয়, সুতরাং নাউন ফ্রেজ বা নাউন ক্লজকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো। এবার বিপদের যে জায়গা আপনি কনফিউজড হবেন সেই জায়গাটা দেখাচ্ছি। এবার দেখুন, what students feel in the classroom a teacher can understand, এই সেন্টেন্সটা আবার what students feel should be cared, এই জায়গাটার মধ্যে দেখেন বাক্যের শুরুতে থাকলেই পরে শুধু তাকে সরাসরি নাউন ক্লজ বা নাউন ফ্রেজ ভাবে বলা যাচ্ছে না। এই জিনিসটা দেখানোর জন্য মাঝখানে একটা সেন্টেন্স দেখালাম, what students feel in the classroom, এই পুরো বক্তব্যটা এটা একটা ক্লজ, কিন্তু এই ক্লজটা কিন্তু ক্যান আন্ডারস্ট্যান্ড এই কথাটার এই যে এখানে ক্যান আন্ডারস্ট্যান্ড এই কথাটার সরাসরি সাবজেক্ট না, সুতরাং এটা নাউন ক্লজ না, এটা অ্যাডভার্ব ক্লজ হবে। অ্যাডভার্ব ক্লজের কথা আমি একটু পরে আরো ক্লিয়ার করে বলবো। নাউন ক্লজের এবং নাউন ফ্রেজের ক্ষেত্রে এইটুকুই কথা মনে রাখবো, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ একটি নাউন যেখানে বসে ওখানে যদি এরকম একগুচ্ছ শব্দ বসে
অথবা এরকম একটি ক্লজ বসে তখন তার নাম নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। যেমন আপনি দেখেন, আমি প্রিভিয়াস এক্সাম্পল একটু দেখাই, একটু প্রিভিয়াস এক্সাম্পল দেখুন। যেমন দেখেন এখানে আমরা যে ফ্রেজের প্রিভিয়াস কোশ্চেন আমাদের সামনে আছে, দেখেন দা সাডেন, এটা রেইনিং হবে, বানান ভুল আছে, অফ অ্যালার্ম না রিঙ্গিং, ঠিক আছে, দ্য সাডেন রিঙ্গিং অফ দ্য অ্যালার্ম startled me, the underlined phrase is। আচ্ছা, এটা মূলত আমার নাউন ফ্রেজের এক্সাম্পলের জায়গায় আসলেও মূলত এটাকে আমরা কি বলবো দেখেন। তাহলে সবাই কি দেখতে পাচ্ছেন? একটু আওয়াজ দেন। জি স্যার। আচ্ছা, তাহলে দ্য সাডেন রিঙ্গিং অফ দ্য অ্যালার্ম, এই অংশটাকে কি বলা হচ্ছে? তাহলে দেখেন স্টার্টলড আমাকে হতভম্ব করে দিয়েছিল, বিস্মিত করেছিল, আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, এই যে কথা। তাহলে দ্য সাডেন রিঙ্গিং অফ দ্য অ্যালার্ম, এই পুরো অংশটা স্টার্টলড এই ভার্বের সাবজেক্ট, সুতরাং এটা কি হবে? নাউন ফ্রেজ। আচ্ছা, আবার দ্বিতীয়টা দেখেন, দ্য ম্যান want something to eat। তাহলে এখানে এই বাক্যটাতে দেখেন দ্য ম্যান সাবজেক্ট, want ভার্ব, সামথিং টু ইট এই পুরো অংশটা অবজেক্ট। আমরা জানি অবজেক্ট পজিশনে যা বসে তার নাউন হয়, এবং এক গুচ্ছ শব্দ হিসেবে এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। অনুরূপভাবে এই তৃতীয় এক্সাম্পলটা দেখেন, টু রাইড ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস। আচ্ছা, ভালোভাবে গাড়ি চালানোর জন্য অনুশীলন দরকার। তাহলে রিকোয়ার্স শব্দটা যদি ভার্ব হয়, তাহলে টু রাইড ওয়েল এই অংশটা সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট সেহেতু এই অংশটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। অনুরূপভাবে আরো একটা এক্সাম্পল দেখি, বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স। এখানে আন্ডারলাইনের মধ্যে একটু সমস্যা আছে, এটা আ সহ হবে, আ ম্যান অফ লেটার্স। এটাও মানে পরীক্ষার প্রশ্ন, বিপুল সাবজেক্ট, ইজ ভার্ব, আ ম্যান অফ লেটার্স, এই পুরো অংশটা মিলে আমরা তাকে বলবো অবজেক্ট, এবং অবজেক্ট পজিশনে বসে হিসেবে এই শব্দটা এই শব্দগুচ্ছটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। অনুরূপভাবে দেখেন, হি ইজ অ্যান আই শোড টু মি। আচ্ছা, এখন দেখেন হি সাবজেক্ট, তাহলে আমি আরেকটু বড় করে দেখাই, হি সাবজেক্ট, ইজ ভার্ব, অ্যান আই শোড টু মি, এই পুরো অংশটা আন্ডারলাইন করে দিলাম। এই পুরো অংশটা যদি আন্ডারলাইন হয় সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে, এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। আরো এক্সাম্পল এভাবে আছে, যেমন দেখেন 8 নম্বর এক্সাম্পলটা, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। তাহলে ইজ যদি ভার্ব হয় তার সাবজেক্ট হিসেবে পুরো অংশটাকে আমরা সাবজেক্ট বলবো। ব্যতিক্রম বা এক্সেপশনাল জায়গাগুলো একটু পরে আসবে। এখন আমি আপনাদের নাউন বা নাউন ফ্রেজ দেখালাম, একটু নিচে গিয়ে আমি আপনাদেরকে কয়েকটা নাউন ক্লজ দেখাই, দুইটার সাথে কম্পারিজন পাশাপাশি হলে ইজি লাগবে বুঝতে। আচ্ছা, যেমন ধরুন এখানে আমরা র্যান্ডমলি কিছু এক্সাম্পলের দিকে যাই, যেমন এক্সাম্পল 21 এই এক্সাম্পলটা। আচ্ছা, the book which the professor assigned, the book which the professor assigned were very expensive। এই যে জায়গাটা, তাহলে এখানে ওয়ার একটা ভার্ব আছে, ওয়ার ভার্বের সাবজেক্ট হিসেবে এই পুরো অংশটা যেহেতু সাবজেক্ট পজিশনে বসতে হিসেবে সে নাউন, আর এখানে দ্য বুক সাবজেক্ট অথবা দ্য বুক হুইচ সাবজেক্ট ধরলে, অ্যাসাইনটাকে ভার্ব ধরলে, তাহলে দ্য প্রফেসর সাবজেক্ট, অ্যাসাইন ভার্ব, এটা একটা ক্লজ। সুতরাং ওয়ার ভার্বের সাবজেক্ট হিসেবে সে নাউন, আবার প্রফেসর সাবজেক্ট অ্যাসাইন ভার্ব হিসেবে সে ক্লজ, সুতরাং সে নাউন ক্লজ। অনুরূপভাবে আরো দেখেন 9 নম্বর এক্সাম্পল, হি টেলস, তাহলে আ টেল, তাহলে দেখেন হি সাবজেক্ট, টেলস ভার্ব, আর টেল অবজেক্ট, তাহলে একটা অবজেক্ট পেয়ে গেছি। কিন্তু টেল এটা এমন একটা ভার্ব যে ভার্বের দুইটি অবজেক্ট থাকতে পারে, যেমন আই টোল্ড ইউ দ্য সিক্রেট, আই সাবজেক্ট, টোল্ড ভার্ব, ইউ অবজেক্ট 1, দ্য সিক্রেট অবজেক্ট 2। অর্থাৎ টেল ভার্বটা দুইটি অবজেক্ট গ্রহণ করে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট অবজেক্ট। মনে করেন গিভ ভার্বের মতো, আই গিভ ইউ দ্য পেন, আই সাবজেক্ট, গিভ ভার্ব, ইউ একটা অবজেক্ট, দ্য পেন আর একটা অবজেক্ট। ইউ ব্যক্তি হলে তাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলবো, বস্তুটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলি। অনুরূপভাবে টেল যদি ওভাবে হয়, হি সাবজেক্ট, টেল ভার্ব, আর টেল অবজেক্ট 1, তাহলে বাকি অংশটা অবজেক্ট 2 হবে। দ্যাট সাউন্ডস আনট্রু,
সে এমন গল্প আমাকে বলেছিল যেটা শুনতে আমার সত্য মনে হচ্ছে না। তাহলে এখন দেখেন, হি সাবজেক্ট, টেলস ভার্ব, a tale অবজেক্ট। এখন এই যে আমি বললাম টেল ভার্বটা কি ভার্ব, এমন একটা ভার্ব যে ভার্বের কয়টা অবজেক্ট থাকে, দুইটা। এখন ওই নিয়মটা আপনি জানেন, এখন মুখস্থ আপনি বলে দিলেন a tale অবজেক্ট এবং দ্যাট সাউন্ডস আনট্রু এটা সেকেন্ড অবজেক্ট, কিন্তু ব্যাপারটা ওরকম না হয়ে ডিফারেন্ট ভাবে আপনি চিন্তা করেন। আর টেল সম্পর্কে তথ্য দিচ্ছে দ্যাট সাউন্ড আনট্রু এই কথাটা, তাহলে দ্যাট সাউন্ড আনট্রু এই কথাটি ব্যাখ্যা দিচ্ছে আর টেইলকে। তাহলে আর টেইল হচ্ছে নাউন, নাউন সম্পর্কে যে তথ্য দেয় সে অ্যাডজেক্টিভ, এবং এখানে সাবজেক্ট ভার্ব আছে হিসেবে সে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্সার দেখুন অ্যাডজেক্টিভ ক্লজ। এই এক্সাম্পলটা দিয়ে আমরা অ্যাডজেক্টিভের জায়গায় প্রবেশ করলাম। আমি এখানেই জিনিসগুলো ব্যাখ্যা দিচ্ছি, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। যেমন আমি র্যান্ডমলি এক্সাম্পল ব্যাখ্যা করি, যেমন এই এক্সাম্পলটা দেখি, মেনি পিপল সাবজেক্ট, আচ্ছা হোপ হচ্ছে ভার্ব, তাহলে মেনি পিপল সাবজেক্ট, হোপ ভার্ব। তাহলে দ্যাট কানাডা ক্যান রিসলভ ইটস ইকোনমিক প্রবলেমস, এই পুরো অংশটা হোপ ভার্বের অবজেক্ট। তাহলে এখন many people hope that Canada can resolve its economic problems। এই এক্সাম্পলটা দিকে আওয়াজ দেন, কি হবে? উত্তর কি আছে সেটা দেখে বলুন, না দেখে বলুন। ও যদি উত্তর বলেন তাহলে উত্তরটার ব্যাখ্যা আমাকে দিতে হবে। many people সাবজেক্ট, hope হচ্ছে কি ভার্ব, that can resolve its economic problems। উত্তর চাই, একটু অ্যানসার করেন প্লিজ। তার অ্যান্সার বি অ্যাডভার্ব, আর কানাডা তো এখানে একটা স্থান বুঝেছে, তাই মানে ওইভাবে দিলাম আর কি অ্যাডভার্ব। না, কানাডা স্থান বোঝালেও কানাডা এখানে সাবজেক্ট, কানাডা মানে এখানে কানাডিয়ান অথরিটি, ঠিক আছে? কানাডা মানে এখানে কানাডা জিওগ্রাফিক্যাল রিজিয়ন না। তাহলে অ্যাডভার্ব কেন? এখানে উত্তর ভুল আছে, এটা অ্যাডভার্ব না, এটা নাউন ক্লজ। আই হোপ, হ্যাঁ আমি আশা করব, দ্যাট। তাহলে এখন যদি আপনি এটাকে অবজেক্ট ধরে এরকম নাউন ক্লজ দিয়ে দেন, এখানে উত্তর আছে হিসেবে আপনি একটা ব্যাখ্যা দিলেন জায়গা, কিন্তু ব্যাখ্যাটাকে আর কারো কাছে কি কোনো ব্যাখ্যা আছে আমাকে একটু বলবেন? আর তারপর আমি অ্যাকচুয়ালি কেন অ্যাডভার্ব হবে অথবা অ্যাডভার্ব না হলে কি ভুল আছে কিনা আমি ব্যাখ্যা দিচ্ছি। একটু মাথা কাটান। তার ইট দিয়ে রিপ্লেস করা যায়, মেনি পিপল হোপ ইট। হ্যাঁ গুড, একটা অ্যান্সার পেয়েছি। আর কারো কোনো অ্যান্সার? নাই? আচ্ছা, তাহলে এটাই অ্যাডভার্বের পক্ষে কেউ আছেন কি আর? না স্যার। হ্যাঁ, তাহলে গেল। স্যার আরেকবার বলুন। জি, তাহলে এখানে এই যে আরেকবার বলুন। হ্যাঁ অ্যান্সার আমরা অর্থাৎ অ্যাডভার্ব ধরবো না, আমরা হোপ ওই ইট কে দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, এবং এটা অ্যাডভার্ব এই জন্য হচ্ছে না কারণ এটা সময় বোঝাচ্ছে না, আবার এটা কোনো স্থান বোঝাচ্ছে না, আবার এই বিষয়টা হোপ শব্দের কোনো রিজন প্রকাশ করছে না। অ্যাডভার্ব হতে গেলে সে হয়তো সময় প্রকাশ করবে, অথবা কোনো স্থান প্রকাশ করবে, অথবা আগে যে ভার্ব থাকবে ভার্বের ধরন বা ওয়ে বা পদ্ধতি, হাউ প্রশ্নের অ্যান্সার সে প্রকাশ করবে। এখানে আসলে কোনোটাই প্রকাশ করছে না, সুতরাং দ্য অ্যান্সার শুড বি নাউন ক্লজ। আচ্ছা আরো দেখি এই এক্সাম্পল, প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখলে যত ইজিলি আপনার মাথায় ঢুকবে, এমনিতে ব্যাখ্যা লম্বা ওয়াচ করলে তার চেয়ে এটা ভালো হবে আমার মনে হয়। হোয়াট শি ওয়ারিজ অ্যাবাউট, তাহলে একেবারে সহজ, এটাতে আমার একেবারে ব্যাখ্যার দরকার নাই। ইজ যদি ভার্ব হয় তাহলে ভার্বের আগে যা আছে পুরোটাই যেহেতু আন্ডারলাইন, পুরোটা মাস্ট সাবজেক্ট হতে হবে, আর সাবজেক্ট যেহেতু সেহেতু সে কি হবে নাউন, আর যেহেতু ভার্ব আছে সাবজেক্ট আছে সুতরাং এটা নাউন ক্লজ। সহজ। লম্বা যদি এরকম হয় তাহলে পরে আপনার কাছে ভয় না লাগার জন্য এক্সাম্পলগুলো একটু দেখুন প্লিজ। শি সাবজেক্ট, তাহলে বিলিভ যদি ভার্ব হয় তাহলে বিলিভ একটা ট্রানজিটিভ ভার্ব, তার একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট যেহেতু
তাহলে আই বিলিভ ইট আমি বিশ্বাস করি। তাহলে দেখেন দ্যাট আমেরিকান ফ্যামিলিজ ইউজ টু টেক মোর প্রাইড ইন লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজেস। পুরো লম্বা কথা যাই অর্থ থাকুক, হোয়াট এভার দ্য মিনিং, কিন্তু আমার কাছে এই ডিসকভারিটা খুব ইজি। সি সাবজেক্ট, বিলিভ ভার্ব, তাহলে আই বিলিভ ইট মিলে গেছে, সুতরাং এটা নাউন, এন্ড দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা, আবার অনুরূপভাবে দেখেন দ্য ইন্টারনেট, আচ্ছা, which has become such a global phenomenon has contributed to the কি লেখছে predominance of English। আচ্ছা, এখন দেখি বলেন এখানে which has become such a global phenomenon, এই পুরা বক্তব্যটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? অ্যানসার দেন, একটু অ্যানসার দেন প্লিজ। আর ইন্টারনেট সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে তথ্য দিচ্ছে। গুড। এই যে এরকম লম্বা এক্সাম্পল যদি পারেন না, আপনার বিসিএস এ কখনোই এত লম্বা এক্সাম্পল হচ্ছে অনেক ইজি এবং সহজ এক্সাম্পল আসবে, সুতরাং পারবেন। তাহলে এখানে মূলত অ্যাকচুয়াল সেন্টেন্সটা হচ্ছে দ্য ইন্টারনেট হ্যাজ কন্ট্রিবিউটেড টু, এটা হচ্ছে সেন্টেন্স। ইন্টারনেট অবদান রেখেছে, এই ইন্টারনেট সম্পর্কে একটা ইনফরমেশন মাঝখানে ঢুকে গেছে, এটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটা যেহেতু ক্লজ, সুতরাং অ্যাডজেক্টিভ ক্লজ, এন্ড দ্যাটস দ্য অ্যানসার। আচ্ছা, আরো একটা এক্সাম্পল আমরা দেখি 18 নম্বর, মাই সিস্টার্স convection নাকি? আচ্ছা, is that American students could use the internet to help them learn the languages, এগুলো প্রোফাইল থেকে নিয়ে দিয়েছিলাম আমি। আচ্ছা, my sister's convection is, তাহলে my sister's convection এটা আন্ডারলাইন দিলে is ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ দিতেন, is দিলাম, তাহলে এখানে that আছে, তাহলে is এই পুরো বক্তব্যটা, এখানে দেখেন অ্যাডভার্ব ক্লজ, তাহলে ইজ এর পরে এভাবে অ্যাডভার্ব ক্লজ আসবার সুযোগ নেই। হয়তো দেখি বলেন ইজ এর পরে সরাসরি এরকম কোনো অ্যাডভার্ব ক্লজ আসবে না, কথাটা কি বুঝছেন? বুঝেন নাই? আবার বলেন, আবার অ্যানসার দেন। ইজ এর পরে যদি এরকম কোনো ক্লজ আসে, এই ক্লজকে আপনি কখনোই অ্যাডভার্ব ক্লজ বলবেন না। কেন প্রশ্ন করবেন না? ইজ, মনে করুন মাই সিস্টার্স কনভেকশন, এইটা গেল, এই যে ইজ ভার্বটা আছে, ইজ এর পরে যদি এরকম কোনো ক্লজ আসে, পুরো পরিপূর্ণ ক্লজ এরকম, এটা কখনোই অ্যাডভার্ব হবে না। ইজ যদি লিঙ্কিং ভার্ব হিসেবে আসে অ্যাডজেক্টিভ হইতে পারে, ইজ যদি আবার লিঙ্কিং ভার্ব হিসেবে আসলেও এরপরে নাউন হতে পারে। একটু একটা এক্সাম্পল লিখে দেখাই, বিপদে না যেন না পড়েন। মনে করুন আমি লিখলাম ফাহিম ইজ a student of this, লিখলাম কি this college, এই যে সেন্টেন্স, হ্যাঁ এখানে একটু প্লিজ আমি লিখলাম একটা এক্সাম্পল, আবার লিখলাম ফাহিম is quite polite। দেখুন ফাহিম সাবজেক্ট, ইজটা হচ্ছে এখানে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, দ্বিতীয় সেন্টেন্সেও ইজ হচ্ছে কি ভার্ব। আচ্ছা, দেখুন স্টুডেন্ট অফ দিস কলেজ, এই পুরো অংশটা আমি আন্ডারলাইন করলাম, পুরো অংশটা আন্ডারলাইন করে, তাহলে স্টুডেন্ট নাউন অফ দিস কলেজ, এখানে সব নাউন, তাহলে ফাহিম শব্দটা যদি সাবজেক্ট হয়, ইজকে যদি ভার্ব হয়, আই স্টুডেন্ট অফ দিস কলেজ, এই পুরো অংশটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ যিনি ফাহিম তিনি স্টুডেন্ট, যিনি ফাহিম তিনি স্টুডেন্ট, সুতরাং এটা কমপ্লিমেন্ট, এবং এই কমপ্লিমেন্টটা কিন্তু নাউন, কমপ্লিমেন্টটা হচ্ছে নাউন, এবং একগুচ্ছ শব্দ হিসাবে তার পরিচয় হচ্ছে নাউন ফ্রেজ। যদি এখানে ক্লজ আসতো তাহলে ক্লজ হতো, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে ফাহিম সাবজেক্ট, ইজ ভার্ব, এখন কোয়াইট পোলাইট, এই জায়গাটা এখানে আপনি এই অংশটাকে, যিনি ফাহিম তিনি পোলাইট, আবারও দেখেন যিনি ফাহিম তিনি স্টুডেন্ট, তাহলে যিনি সাবজেক্ট তিনি পরবর্তী অবজেক্ট, এই জন্য তার নাম কমপ্লিমেন্ট, এবং তাকে আমরা বলছি নাউন ফ্রেজ, ক্লজ আসলে সে নাউন ক্লজ হতো। আবার কোয়াইট পোলাইট, পোলাইট শব্দটা অ্যাডজেক্টিভ, এখানে ফাহিম ইজ পোলাইট, এটাই হচ্ছে মূল কথা। তাহলে পোলাইট শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, সুতরাং এটা হবে অ্যাডজেক্টিভ, এবং কোয়াইট পোলাইট দুইটা শব্দ যেহেতু, সুতরাং এটা একটা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই কথাটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন, কারণ এই টাইপের প্রশ্ন 37 নম্বর বিসিএসে আসছে,
এবং বাজারে অনেক গাইডে এই উত্তর ভুল আছে। উত্তর ভুলটা আমি দেখাই। ওখানে আছে এডুকেশন ইজ এনলাইটেনিং, ওই প্রশ্নটা। আচ্ছা, ওটা আমি একবার ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে আর না বলি। এখন বলুন এইটুকু কথা বুঝছেন কিনা? ইজ আছে, ইজের পরে হয়তো নাউন ফ্রেজ হবে অথবা নাউন ক্লজ হবে, ইজের পরে হয়তো অ্যাডজেক্টিভ আসবে কমপ্লিমেন্ট হিসেবে, কিন্তু ইজের পরে সরাসরি কখনোই কি আসবে না, কোনো অ্যাডভার্ব আসবে না, অ্যাডভার্ব আসবে না, অ্যাডভার্ব আসবে না। সুতরাং মাই সিস্টার্স কনভেকশন ইজ দ্যাট আমেরিকান, এই পুরো বক্তব্যটা, এই পুরো বক্তব্যটা অ্যাডভার্ব ক্লজ হবে না। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ হবে কিনা সেটা একটু বলেন। দেখেন যেটা কনভেকশন সেটাই এটা। সুতরাং এখানে অ্যান্সার কি হবে একটু একটু বুঝে বলেন তো আমাকে, একটু অ্যান্সার চাই। কেউ নাই? আপনারা কি লাইনে কেউ আছেন কিনা আদৌ? অনেকেই আছেন, তাহলে পরে অ্যান্সার নাই কেন? তাহলে এখানে অ্যান্সার দেয়া আছে কি কোঅর্ডিনেট ক্লজ, না? এটা কোঅর্ডিনেট ক্লজ নয়, অ্যান্সার এখানে ভুল আছে। এখানে নাউন ক্লজও হবে না, কারণ হচ্ছে দেখেন মাই সিস্টার্স কনভেকশন ইজ দ্যাট আমেরিকান স্টুডেন্টস কুড ইউজ দ্য ইন্টারনেট টু হেল্প দেম লার্ন দ্য ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, এই পুরা বক্তব্যটা যেটাই কনভেকশন সেটাই এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে এখানে অ্যাডজেক্টিভ দিবেন নাকি নাউন দিবেন এটা নিয়ে সমস্যা। এখন কেন কোঅর্ডিনেট ক্লজ হবে না এটা আগে বলে দেই। কোঅর্ডিনেট ক্লজ হওয়ার কোনো সুযোগ নাই, অ্যাডভার্ব ক্লজ হওয়ার কোনো সুযোগ নাই। অ্যাডভার্ব ক্লজ এই জন্য হবে না, ইজের পরে সরাসরি এরকম অ্যাডভার্ব ক্লজ বসবে না। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ এই জন্য হবে না, কোঅর্ডিনেট ক্লজ হতে গেলে তাকে কোঅর্ডিনেট কনজাংশন লাগবে। দ্যাট কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন না, রিমেম্বার দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে ক্লজটা আসছে এই ক্লজ কখনো কোঅর্ডিনেট ক্লজ হবে না। সুতরাং অ্যান্সার এ এবং বি বাদ। এবার আসুন অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ, অ্যান্সার কি দিবেন? আমি অ্যান্সার চাই, অন্তত ভুল হলে ভুল অ্যান্সার বলেন, একটু আওয়াজ দেন। আছেন আপনারা যে আছেন সেটা যেন নিশ্চিত হতে পারি। অ্যাডজেক্টিভ ক্লজ স্যার। আচ্ছা, আর কারো কোনো মতামত? কোনো মতামত নাই আর কারো? আচ্ছা, তাহলে স্ক্রিন আশা করি শেয়ার আছে, দেখা যাচ্ছে। অ্যাডজেক্টিভে অ্যান্সার দিবেন, নাউন দিব না কারণ সাধারণত কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে দেখেন, তাহলে দ্যাট আমেরিকান স্টুডেন্টস কুড ইউজ দ্য ইন্টারনেট টু হেল্প দেম লার্ন দ্য ল্যাঙ্গুয়েজেস, এটা অ্যান্সার হবে। অ্যান্সার অ্যাডজেক্টিভ না দিয়ে আমরা ডি দিতে পারি, কারণ হচ্ছে দেখেন ফাহিম তো, তাহলে ফাহিম শব্দটা সাবজেক্ট, আই স্টুডেন্ট অফ দিস কলেজ এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই, এবং কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু নাউন ফ্রেজই আসছে, কারণ ইজ বা বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন আসতে পারে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে ফাহিম সাবজেক্ট, ইজ ভার্ব, কোয়াইট পোলাইট, এই পুরো অংশটা এখানে কোনো নাউন নাই, এর পুরো অংশটা আদতেই আসলেই সে অ্যাডজেক্টিভ, এই জন্য তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি, নাউন ফ্রেজ বলি নাই। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ নাউনের জায়গায় এসে তাকে নাউন বানিয়ে জোর করে বলি নাই, কারণ এটার কমপ্লিমেন্ট হিসেবে তো অ্যাডজেক্টিভ বসতেই পারে। আচ্ছা, এখন এই যে সেন্টেন্স এখানে দ্যাট আমেরিকান স্টুডেন্টস কুড ইউজ দ্য ইন্টারনেট টু হেল্প দেম লার্ন দ্য ল্যাঙ্গুয়েজেস, এই পুরো এক্সপ্রেশনটা মূলত এখানে নাউন হিসেবে আপনি বলতে পারেন। অর্থাৎ এখানে কনভেকশন এর কমপ্লিমেন্ট হিসেবে তো নাউন আসতে পারে, কারণ ইজ এর কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন বসাতে পারি। অ্যান্সার শুড বি নাউন ক্লজ নট অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কথা। কনফিউশনে ভুগবেন না, আমি যেটা অ্যান্সার দিলাম ওটাই। এবার দেখেন student is the dominant, দেখেন English is the dominant language on the internet because the American computer industry dominates the rest of the world। লম্বা কিন্তু কথাগুলো কঠিন না। এখন দেখেন এই যে বিকজ আছে, এটা আবার শুদ্ধ অ্যাডভার্ব ক্লজ হবে। এবার অ্যাডভার্ব ক্লজ নিয়ে একটু আমি বুঝাই, তারপরে আমি সামনের দিকে যাব। তাহলে আমরা দেখলাম এতক্ষণে যে আলোচনাগুলো হলো, এর মধ্যে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কিছু ধারণা পেয়েছি। ক্লজ হুক আর ফ্রেজ হুক, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে তার আগে একটা নাউন থাকবে অথবা তারপরে নাউন থাকবে। অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে আমি আরো একবার কথাগুলো আমি আগে যদিও বলে থাকি, আজকে কথাটা যেন শেষ হয়ে যায় এই জন্য আমি আবারও বলছি। দেখেন সাবজেক্ট, এরপরে আমরা বসাবো ভার্ব, এরপরে আমরা বসাবো অবজেক্ট, এরপরে আমরা বসাবো মডিফায়ার। হ্যাঁ, এই যে গঠন, রিমেম্বার এই যে গঠনটা, এই গঠনের ক্ষেত্রে মডিফায়ারের জায়গাটাতে অ্যাডভার্ব বসে, এখানে যারা শুনছেন সকলেই আগে ক্লাস করেছেন, এই জন্য পরে আমি
কথাটাকে আর করব না। যেমন দেখেন আমি লিখলাম she visits me when I was sick। এর উপর কি প্রশ্ন আসবে? দেখেন she সাবজেক্ট, তাহলে সাবজেক্ট গেল, visits ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট মি অবজেক্ট, তাহলে আমরা পেয়ে গেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপরে মডিফায়ারের জায়গাটাতে এখানে আসছে কি when I was sick, এই পুরো অংশটাকে আমরা আন্ডারলাইন করলাম এবং এটা মডিফায়ারের জায়গায় আসছে, এই জন্য মডিফায়ার হিসেবে যা বসে তা অ্যাডভার্ব হয়, এই জন্য when I was sick এই পুরো অংশটাকে আমরা কি লিখলাম? অ্যাডভার্ব। আচ্ছা, এই পুরো অংশটাকে আমরা লিখলাম অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বের ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন when থাকে, where থাকে, how থাকে, when থাকে, where থাকে এবং how থাকে, when থাকে, where থাকে এবং how থাকে। কিন্তু when, where, how থাকা সত্ত্বেও অ্যাডভার্ব না হয়ে অন্য কিছু হতে পারে, ওই জিনিসটা একটু দেখাই। দেখেন এই সেন্টেন্সটাকে আমি লিখতে পারি when I was sick she visited me, বাক্যটা। তাহলে দেখেন she visited me এটা প্রিন্সিপাল ক্লজ, এই ক্লজের বাইরে when I was sick এই অংশটা যদি এখানে আসে অবশ্যই এখানে একটা কমা বসবে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। যেমন আমি যদি লিখি once upon a time the name of Dhaka city was, লিখলাম কি জাহাঙ্গীরনগর। once upon a time এই যে বাক্যটা লিখলাম, এই দেখেন এই সেন্টেন্সে when I was sick এই অংশটা আন্ডারলাইন, এই অংশটা বাক্যের শুরুতে কমা দিয়ে বসছে। অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্সেও once upon a time এই অংশটা বাক্যের শুরুতে কমাযুক্ত হয়ে বসছে। এই কমাযুক্ত এই ধরনের বাক্যের শুরুতে সাবজেক্টের আগে কমাযুক্ত এই ধরনের যে অংশগুলো আসবে এগুলো অ্যাডভার্ব। আবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই অংশের পরে কমাহীন এই জায়গায় যা বসবে তা সাধারণত অ্যাডভার্ব হয় যদি when I was sick এই অংশটা এখানে যে শব্দটা থাকবে নাউন বা প্রোনাউন তাকে মডিফাই না করে। এই কথাটা বুঝছেন কিনা? আবারও বলছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে এখানে যা আসবে তা মডিফায়ার হবে, তা অ্যাডভার্ব ফ্রেজ হবে, অ্যাডভার্ব ক্লজ হবে যদি এই অংশটা এই শব্দটাকে মডিফাই না করে এই শব্দটাকে মডিফাই করে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমি যদি বলি we speak Bengali an international language। হ্যাঁ, এখন এই সেন্টেন্সটা দেখেন we সাবজেক্ট, স্পিক ভার্ব, বেঙ্গলি হচ্ছে অবজেক্ট। এখন দেখুন an international language এই পুরো অংশটা এটা কিন্তু we সাবজেক্ট, স্পিক ভার্ব, বেঙ্গলি অবজেক্ট, এরপরে an international language এটাকে আমরা মডিফায়ার বা অ্যাডভার্ব ফ্রেজ বলবো না। কিন্তু আমি যদি বাক্যটা একটা বাক্য এভাবে লিখি we speak English in our daily life লিখলাম। এবার এই সেন্টেন্সটা দেখেন, আর আমি সবগুলো সেন্টেন্সকে একটু জাস্টিফাই করি। এই কনফিউশনগুলো থেকে যদি নিজেকে বাঁচাইতে পারেন তাহলে পরে আর কনফিউশন হবে না। উই সাবজেক্ট, স্পিক ভার্ব, বেঙ্গলি অবজেক্ট, অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই অংশটা মডিফায়ার না, কিন্তু উই সাবজেক্ট, স্পিক ভার্ব, ইংলিশ অবজেক্ট, ইন আওয়ার ডেইলি লাইফ এই অংশটা আন্ডারলাইন করলাম। এই অংশের মধ্যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে ইন আওয়ার ডেইলি লাইফ এটা মডিফায়ার এবং এটা অ্যাডভার্ব এবং একগুচ্ছ শব্দ হিসেবে এটা অ্যাডভার্ব ফ্রেজ। কিন্তু উপরের সেন্টেন্সে উই সাবজেক্ট, স্পিক ভার্ব, বেঙ্গলি নাউন অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই অংশটা বেঙ্গলিকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, সেজন্য সে এজেটিভ এবং এজেটিভ ফ্রেজ এই হচ্ছে অ্যান্সার। তাহলে আবারও বলছি, উই সাবজেক্ট, স্পিক ভার্ব, ইংলিশ বেঙ্গলি অবজেক্ট, এরপরে যা আসছে তাকে আমরা
মডিফায়ার বা অ্যাডভার্ব ফ্রেজ বলিনি, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে যেহেতু অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই অংশটা বেঙ্গলি শব্দকে মডিফাই করছে। কিন্তু এখানে ইন আওয়ার ডেইলি লাইফ এই কথাটা ইংলিশ শব্দকে মডিফাই করে নাই। ইংলিশ ইন আওয়ার ডেইলি লাইফ না, স্পিক ইন আওয়ার ডেইলি লাইফ। অর্থাৎ এখানে দুইভাবে আপনি ব্যাপারটাকে আলাদা করে চিন্তা করতে হবে, এই হচ্ছে কথা। এবার কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আপনি অ্যাডভার্বকে কোথায় কোথায় পাবেন? অ্যাডভার্বকে আপনি পাবেন বাক্যের শুরুতে কমাযুক্ত হয়ে এখানে আসতে, বাক্যের শুরুতে কমাযুক্ত হয়ে আসতে, বাক্যের শেষে বসতে। বাক্যের শেষে বসলে শুধুমাত্র এই জায়গাটা সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে ইন আওয়ার ডেইলি লাইফ কথাটা ইংলিশকে মডিফাই করছে না, কিন্তু অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ বেঙ্গলিকে মডিফাই করছে। যেমন আমি আরেকটা মনে করেন আই নো দ্য টাইম, I know the time when she arrived. When she arrived. এই বাক্যটা আপনি খেয়াল করেন। আবার যদি বলি I know when she will arrive. এবার খেয়াল করেন এই সেন্টেন্সে when she arrive দিয়ে যখন দিলাম arrives দিলাম, আবার এখানে লিখলাম when she will arrive, এখানে লিখলাম। আচ্ছা, এখন I subject no verb, the time এই শব্দটা হচ্ছে অবজেক্ট। এখন the time হচ্ছে নাউন, when she arrives এই অংশটা the time শব্দকে মডিফাই করছে। তাহলে the time শব্দটা হচ্ছে এখানে কি? নাউন। নাউন সম্পর্কে যে তথ্য দেয় সে কি? সে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এবং when she arrives এখানে সাবজেক্ট ভার্ব আছে, এই জন্য এটার নাম হচ্ছে ক্লজ, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, কিন্তু এই সেন্টেন্সে দেখেন আই সাবজেক্ট নো ভার্ব, এবং এই নো আমার জানা when she will arrive এই পুরো অংশটা নো ভার্বের সময়ের দিকে ইঙ্গিত করছে, এই জন্য এটা অ্যাডভার্ব এবং এখানে সাবজেক্ট ভার্ব আছে হিসেবে এটা আছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে when থাকলে মুখস্থ কোনো অ্যাডভার্ব বলা দেওয়া যাবে না। আবারও বলছি, সাধারণত একটি অ্যাডভার্ব ক্লজ অথবা ফ্রেজ when দিয়ে শুরু হবে, তারপরে ওয়্যার দিয়ে শুরু হবে, হাউ থাকতে পারে, অথবা হাউ না থাকলেও এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিবি when, ওয়্যার এবং হাউ। কিন্তু when she arrives এই কথাটিকে আমরা when থাকা সত্ত্বেও তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ এই জন্য বলি নাই, কারণ এই when শব্দটা মডিফাই করছে কাকে? টাইমকে। তাহলে এই যে জায়গাগুলো খুঁটিনাটি বিষয়গুলো এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাডভার্ব ক্লজ সবসময় কি দেখায়? সময় দেখায়, when প্রশ্নের উত্তর দেয়, স্থান দেখায়, হোয়ার প্রশ্নের উত্তর দেয়, কোনো কাজের ধরন দেখায়, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আশা করি এই জায়গা থেকে একটা ধারণা পেয়েছেন। এবং অ্যাডভার্ব ক্লজকে কখনো ইট দ্বারা রিপ্লেস করা যায় না, অ্যাডজেক্টিভ ক্লজকে কখনো ইট দ্বারা রিপ্লেস করা যায় না। এবার আমরা আরো প্র্যাকটিক্যাল এক্সারসাইজে যাচ্ছি। এর আগে এখানে কোনো প্রশ্ন থাকলে করুন। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলুন। প্রশ্ন নাই? প্রশ্ন আছে? তাহলে আগে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। দেখেন পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে। এখানে আমি এই যে এক্সাম্পল গুলো অ্যাডজেক্টিভের জন্য এখান থেকে দেখেন আ উইমেন, এই যে দেখেন আ উইমেন, আচ্ছা আ ওমেন যেভাবে উচ্চারণ করেন, উইথ আ ভেল ওভার হার বডি অ্যাপ্রোচড দ্য ডক্টর। এই যে বাক্যটা, এই বাক্যটাতে আপনি দেখেন আ উইমেন অ্যাপ্রোচড এখানে হচ্ছে ভার্ব। তাহলে অ্যাপ্রোচড যদি ভার্ব হয় তাহলে আ ওমেন শব্দটাকে মডিফাই করছে উইথ আ ভেল ওভার হার বডি। তাহলে এই যে পুরো অংশটা ওমেন নাউনকে মডিফাই করছে, সুতরাং সে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অনুরূপভাবে দেখেন আ থিং অফ বিউটি আ জয় ফরএভার, এখানে একটা ইজ ভার্ব হবে, বানান ভুল আছে। তাহলে দেখেন আ থিং অফ বিউটি ইজ জয় ফরএভার, এভাবে বাক্যটা হওয়ার কথা। তাহলে দেখেন আ থিংস, তাহলে এখানে এসটাও হবে না, আ থিং হবে, কারণ এ থাকলে তো আর এস থাকার সুযোগ নেই, সুতরাং আ থিং। তাহলে আ থিং এই শব্দটা নাউন। তাহলে অফ বিউটি এই অংশটা তথ্য দিচ্ছে থিং সম্পর্কে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং সে অ্যাডজেক্টিভ এবং দুইটি শব্দ হিসেবে সে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অনুরূপভাবে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল
ইন দ্য ফিল্ম মেকিং। মনোযোগ দিয়ে শুনুন, অপশন টপশন বাদ দেন। দেখেন দেয়ার হচ্ছে সাবজেক্ট, দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স তো? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেয়ার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। মনোযোগ দিয়ে শুনেন, নো আছে না নো, নো, এই নো, নো শব্দটা যদি থাকে, নো শব্দের পরে যদি একটি শব্দ হয় তাহলে সে নাউন হবে। নো এক্সাম্পল, নো স্টুডেন্ট, নো মানি, নো মোবাইল ফোন, নো ওয়ান। ওয়ান হলে সে স্পেসিফিক প্রনাউন বলে বাদ, কিন্তু মনে করেন আমি বললাম নো রিমোট, নো মোবাইল ফোন, অর্থাৎ একটি শব্দ হলে সে নাউন হবে, এটা আলাদা করে মাথায় রাখবো। কিন্তু নোর পরে যখন এরকম অনেকগুলো শব্দ হয়, হার্ড অ্যান্ড ফাস্ট, রুল, মূলত নো রুল, এর রুল শব্দটা নাউন, তাহলে নো এবং রুলের সাথে সম্পর্ক, মাঝখানে আসছে হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট কথাটা রুল সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে রুল নাউন সম্পর্কে তথ্য দিয়েছে হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট এই ফ্রেজটা, এই শব্দগুচ্ছটা নাউনটার আগে বসছে। তাহলে আপনার মধ্যে মনে মনে অনেকের এই ধারণা যে এজেটিভ ফ্রেজ বা এজেটিভ ক্লজ গুলো নাউনকে মডিফাই করবার জন্য সাধারণত নাউনের পরে বসে। যেমন উদাহরণ হচ্ছে, যেমন 7 নম্বর দেখেন, আমেন নাউন ইন আ গ্রেট ডিফিকাল্টি, এটা এজেটিভ ফ্রেজ, আমেন নাউনের পরে বসছে। মনে করেন দ্য সায়েন্টিস্ট নাউন ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, এই পুরো অংশটা দ্য সায়েন্টিস্টের পরে বসছে। মনে করেন দ্য পিপল নাউন ইন দ্য রুম, ইন দ্য রুম অংশটা দ্য পিপল নাউনের পরে বসছে। অনুভাবে দ্য গার্ল এখানে নাউন, কিন্তু উইথ লং হেয়ার এটা এই দ্য গার্লের পরে বসছে। আ ওমেন নাউন উইথ আ ভেল ওভার হার বডি, এটা তারপরে বসছে। এই যে পরে বসার একটা ধারণা নিয়ে আপনি মনে মনে বসে থাকবেন, এটা থেকে বেরিয়ে আসুন। এই জন্য যে একটা এজেটিভ যখন একটি মাত্র শব্দ হয়ে নাউনটাকে মডিফাই করবার জন্য তার আগে বসে তাকে মডিফাই করে, ঠিক একটা এজেটিভ ফ্রেজ কিন্তু নাউনটার আগে বসে মডিফাই করতে পারে। যেমন দেখুন হার্ড এন্ড ফাস্ট এই কথাটা রুল নাউনের আগে বসছে। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিই। যেমন দেখুন আমি যদি বলি দা ওল্ড টল, লিখলাম দ্য ওল্ড টল ব্ল্যাক ম্যান on the road is my grandpa, দাদা। এই যে বাক্যটা লিখলাম, দেখেন এই যে ডি আছে না, ডি, ডি এবং ম্যান, মূলত দ্য ম্যান অন দ্য রোড, এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনেন। এখানে দুইটা এক্সাম্পল একসাথে দেখাচ্ছি। দ্য ম্যান অন দ্য রোড, এই বক্তব্যটা, এই জায়গাটাতে আপনি কি মনে রাখবেন জানেন? এই যে কোনো একটা ডিটারমিনার, তাহলে নো শব্দটা একটা ডিটারমিনার, এবং এই যে নাউন এর মাঝখানে এই যে অংশটা আসছে দ্য টল ব্ল্যাক, এই অংশটা আন্ডারলাইন দিলাম। তাহলে এটা ম্যান শব্দকে মডিফাই করছে। ম্যান শব্দকে মডিফাই করার জন্য ওল্ড টল ব্ল্যাক পুরো অংশটা ম্যানের আগে বসছে। সুতরাং এখানে এই অংশটা যদি এভাবে আন্ডারলাইন করি তাহলে এটার পরিচয় হবে এটা এজেটিভ এবং একগুচ্ছ শব্দ হিসেবে এজেটিভ ফ্রেজ। আচ্ছা, অনুরূপভাবে এই ম্যান যদি নাউন হয়, তাহলে আমি যদি এই জায়গায় আন্ডারলাইন দিই অন দ্য রুট, এই অংশটা আন্ডারলাইন করি এবং এটাও হবে এজেটিভ ফ্রেজ। তাহলে এই ম্যানকে কেন্দ্র করে এজেটিভ ফ্রেজটা ম্যানের আগে বসছে, আবার পাশাপাশি একই জায়গায় ম্যানের পরেও একটা এজেটিভ ফ্রেজ বসছে। দেখেন দ্য ওল্ড টল ব্ল্যাক, এটা যেমন এজেটিভ ফ্রেজ, অন দ্য রুট এটাও হচ্ছে এজেটিভ ফ্রেজ। অন দ্য রুট সময় জায়গা বোঝাচ্ছে, এই জন্য অন দ্য রোড জায়গা বোঝাচ্ছে, এই জন্য সে অ্যাডভার্ব হয়ে যাবে, এমন ভুল চিন্তা করা যাবে না। অন দ্য রোড এটা মডিফাই করছে নাউনকে, সুতরাং সে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি এই জায়গাটা এভাবে থাকতো দ্য ওল্ড টল ব্ল্যাক, পুরো অংশটা এভাবে আন্ডারলাইন থাকতো, তাও অ্যাডজেক্টিভ ফ্রেজ হতো। কিন্তু যদি এভাবে হতো দ্য ওল্ড টল ব্ল্যাক ম্যান, পুরো অংশটা আন্ডারলাইন থাকতো, তাহলে আবার নাউন ফ্রেজ হয়ে যেত। অথবা দ্য ওল্ড টল ব্ল্যাক ম্যান অন দ্য রোড, পুরো অংশটা আন্ডারলাইন করলে পুরো অংশটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হয়ে যেত। যারা আশা করি শুনছেন, এই কথাগুলো থেকে না বুঝবার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আশা করি আপনার কাছে ক্লিয়ার হলো। এবার আমরা বিগত বছরের আরো কিছু প্রশ্ন দেখি। যেমন দেখেন হি সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে কি ভার্ব। আচ্ছা, তাহলে হি সাবজেক্ট যদি হয়, ওয়ার্ক যদি ভার্ব হয়, উইথ অল সিনসিয়ারিটি এই অংশটা এটা 37 বিসিতে প্রশ্ন, এই অংশটা মডিফায়ার। এই জায়গাটা নিয়ে আমি আরেকটু বলি, আরো একবার, মানে কনফিউশন যেন একেবারে না আসে। দেখতে সোজা কিন্তু পরীক্ষার হলে ছক্কা খাবেন, ধরা খাবেন। যেমন আমি যদি বলি হি
ওয়ার্কস ইন মাই অফিস। আবার লিখলাম হি, মনে করেন আমি লিখলাম হি reads newspaper of your country। হঠাৎ সেন্স হোক না হোক আমার শব্দ দরকার। দেখুন হি সাবজেক্ট, ওয়ার্ক ভার, মনোযোগ লাগবে মনোযোগ লাগবে মনোযোগ লাগবে। যারা ভালো আছেন দক্ষ আছেন তারা বিরক্ত হইয়েন না, দুর্বলরা যেন ভুলটা না করে, নাম্বারটা একেবারে নিশ্চিত হয়ে যাক, আসবেই পরীক্ষায় মাস্ট। হি সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে কি ভার। আচ্ছা এখন হি সাবজেক্ট, রিড হচ্ছে কি ভার। তাহলে দেখেন নিউজ পেপারস অফ ইয়োর কান্ট্রি, এই পুরো অংশটা অবজেক্ট এবং সে নাউন ফ্রেজ, কিন্তু ইন মাই অফিস আন্ডারলাইন দিলাম। তাহলে দেখেন সাবজেক্ট, এরপরে ভার, এরপরে ইন মাই অফিস, এই পুরো অংশটা অবজেক্ট হিসেবে তাকে নাউন বলে দিলেন। এই কাজ আপনি করবেন না, এবং এই ভুলটা না করার জন্য একটা সহজ উপায় আপনি জানেন, হয়তো আগে থেকে কেউ কেউ জানেন, কেউ যদি না জেনে থাকেন মনে রাখবেন। এই যে ইন মাই অফিস, এই কথাটার শুরুতে একটা ইন আছে, মনে রাখবেন কোন নাউন ফ্রেজ বা নাউন ক্লজের শুরুতে তো আসবেই না, কোন নাউন ফ্রেজের শুরুতে এরকম কখনো ইন বা কোনো প্রিপোজিশন আসবে না। যদি এরকম প্রিপোজিশন চলে আসে, সাবজেক্ট ভার্ব, এখানে প্রিপোজিশন পেয়ে যান, বুঝবেন এটা নাউন নাই, তখন এটার পরিচয় হয়ে যাবে অ্যাডভার্ব। তখন এটার পরিচয় হয়ে যাবে কি অ্যাডভার্ব। তাহলে এটা হবে অ্যাডভার্ব, কিন্তু এটা হবে নাউন, কারণ এখানে কোনো প্রিপোজিশন নাই মাঝখানে, এখানে এই জায়গায় কোনো প্রিপোজিশন নাই, প্রিপোজিশন নাই, এই হচ্ছে কথা। তাহলে লাউডলি নকিং এর ডোর, ওই যে বলেছিলাম বাক্যের শুরুতে কমা দিয়ে আসবে। হি সাবজেক্ট, ডিমান্ডেড ভার্ব, এই সাবজেক্ট বার মূল বাক্যটা এখানে শুরু, কিন্তু লাউডলি নকিং এর ডোর এই পুরো কথাটা বাক্যের শুরুতে কমা দিয়ে আসছে, ওই ওয়ান্স আপন এ টাইমের মতো একটা অ্যাডভার্ব ফ্রেজ। অনুরূপভাবে দেখেন হি সাবজেক্ট, ইজ ভার্ব, ইন দ্য রুম, এখানে এই যে হি ইজ, এখানে ইন চলে আসছে, যেহেতু প্রিপোজিশন চলে আসছে, প্রিপোজিশন দিয়ে এই যে একটু আগে আমি আপনাকে দেখালাম, এই যে সাবজেক্ট এটা ভার্ব, এখানে যখন প্রিপোজিশন চলে আসছে তখন তার পরিচয় হবে অ্যাডভার্ব, তখন তার পরিচয় হবে কি অ্যাডভার্ব। সুতরাং এই ইন যখন আসছে এটা অ্যাডভার্ব ফ্রেজ। ওই যে একটু আগে ইজ এর সাথে অ্যাডভার্ব সরাসরি বসবে না, কোনো নাউন, এই ওটা বলেছিলাম, কিন্তু এই যে প্রিপোজিশন আসার কারণে অ্যাডভার্ব হয়ে গেছে, এটা সব ক্ষেত্রেই হবে, সব ভার্বের ক্ষেত্রে, শুধু ইজ ভার্বের ক্ষেত্রে না। অনুরূপভাবে দেখেন হি সাবজেক্ট, লিড ভার্ব, তাহলে ইন যেহেতু প্রিপোজিশন চলে আসছে, তাহলে ইন দ্য সাবআর্ব অফ ঢাকা, এই পুরো অংশটার অর্থ কি সেটা আপনার জানার দরকার নাই। সাবজেক্টের পরে ভার্বের পরে যা শুরু হয়েছে, যে ফ্রেজ বা অংশ শুরু হয়েছে তা প্রিপোজিশন দিয়ে শুরু, সুতরাং অ্যাডভার্ব, চোখ বন্ধ করে। এভাবে অ্যাডভার্ব ফ্রেজগুলো আপনারা ডিসকভার করে নেবেন। এবার আমরা একটু ক্লজে যাব, তার আগে অন্যান্য ফ্রেজগুলোর কথা আমি বলবো কিনা আপনাদের সাথে একটু কথা বলি আগে, দেখি বলেন এইটুকুতে কথা কতটুকু ক্লিয়ার হলো আমাকে একটু বল। আপনারা কি এতক্ষণ দেখতে পাচ্ছিলেন? আচ্ছা, তাহলে আমি কি অন্যান্য ফ্রেজের অন্যান্য প্রকারগুলো নিয়ে একটু আগে সংক্ষেপে একটু বলি, তারপরে প্রিভিয়াস কোশ্চেন দেখালে আপনার কাছে সহজ হয়ে যাবে। কিন্তু আমি যেটুকু আলোচনা করলাম, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ, এর বাইরে পরীক্ষা আসবার সম্ভাবনা কম, কিন্তু মনে করুন একটা ফ্রেজ আছে হচ্ছে, আচ্ছা আমি ওখান থেকে দেখাই, মনে করুন এই যে অ্যাডভার্ব ফ্রেজ, এগুলোর পরে এরপরে আসলে মনে করেন প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটা খুব সহজ একটা ব্যাপার। প্রিপোজিশনাল ফ্রেজগুলো মূলত শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকবে মুখস্থ। দেখেন ইন ফ্রন্ট অফ, ইন লিউ অফ, বাই ডিন্ট অফ, ইন অর্ডার টু, উইথ আ ভিউ টু, অর্থাৎ এমন কতগুলো ফ্রেজ, এই ফ্রেজগুলোর শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকে। যেমন দেখেন বাই ভার্চু অফ, শুরুতে এবং শেষে প্রিপোজিশন আছে। অন অ্যাকাউন্ট অফ, শুরুতে এবং শেষে প্রিপোজিশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে তার সবচেয়ে আইডেন্টিফিকেশনের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। যেমন পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসছে দেখেন, এটা বিসিএস এর প্রশ্ন, উই ওয়্যার ওয়েটিং ফর দ্য বাস। হ্যাঁ, এখানে অপশনের মধ্যে অ্যাডভার্ব ছিল না বলে এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো, এটা বিতর্কিত, এটা বাদ দেন। তাহলে দেখেন রবিন সাবজেক্ট, স্টুড হচ্ছে ভার্ব, তাহলে ইন ফ্রন্ট অফ মি, এই যে দেখেন এই মি একটা নাউন বা প্রনাউন, এই নাউন প্রনাউনকে রহিম স্টুডস অংশের সাথে সম্পর্ক করানোর জন্য এই যে রায়হান সাবজেক্ট,
স্টুড ভার্ব মি এই শব্দটাকে এই অংশের সাথে সম্পর্ক করানোর জন্য ইন ফ্রন্ট অফ এই অংশটা বসছে, তাহলে এই ইন ফ্রন্ট অফটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলবো, কারণ শুরুতে এবং শেষে কি আছে, প্রিপোজিশন আছে। হি অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ, এগুলো পরীক্ষায় আসবে না, আসে না। 28তম বিসিএসে আসছে, ইভেন এটাতে ভুল আছে এবং এটাতে বিতর্ক আছে। আসেন কনজাংশন, আমরা জানি একটা কনজাংশনের কাজ হচ্ছে দুটি ক্লজকে যুক্ত করা। তাহলে একটি মাত্র শব্দ দুটি ক্লজকে সংযুক্ত করবে। একটি মাত্র শব্দ কোনো দুটি ক্লজকে সংযুক্ত না করে যদি আ গ্রুপ অফ ওয়ার্ড কয়েকটা শব্দ মিলে ওই কাজটা সম্পাদন করে, তাহলে তাকে আমরা কনজাংশনাল ফ্রেজ বলবো। এবং এটা পরীক্ষায় আসবে না, গ্যারান্টি আছে, আসবে না তার গ্যারান্টি। জেনে রাখুন, দেখুন ফাহিম হিজ ফ্রেন্ডস এই অংশটাকে সংযুক্ত করার জন্য মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ বসছে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা কোঅর্ডিনেট কনজাংশনাল, এমনিতেই তার নাম ফ্রেজ, সুতরাং এটার নাম কনজাংশনাল ফ্রেজ, নট নেসেসারি ফর এক্সাম। আর ইন্টারজেকশনাল ফ্রেজ যেমন দেখেন হোয়াট আ পিটি, হুররে, ব্রাভো, ফাই, এরকম ইন্টারজেকশন গুলো যেমন বাক্যের শুরুতে সাইন অফ এক্সক্লামেশন দিয়ে বসে, কোন শব্দ কোন আগ্রহ ওয়ার্ড যখন এরকম বাক্যের শুরুতে বসবে তখন তাকে আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ বলবো। ভার্ব ফ্রেজ পরীক্ষায় আসবে না, কিন্তু ভার্ব ফ্রেজের ব্যাপারটা হচ্ছে এরকম, অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব দিয়ে ভার্ব ফ্রেজ হয়। যেমন দেখেন রাজু, এই एग्जांपलটা একটু বড় করে দেখাই, রাজু হিজ কার। হ্যাঁ, তাহলে লুক ফর, এটা এই লুকড ফর এটা গ্রুপ ভার্ব। দেখেন এখানে আর নাউন ফ্রেজ তো হবে না, ইনফিনিটিভ ফ্রেজ হওয়ার সুযোগ নাই। ভার্ব ফ্রেজ আছে অপশনে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ না হয়ে এটা ভার্ব ফ্রেজ অ্যানসার দিব, যেহেতু এখানে লুক ভার্ব এবং ফর মিলে একটা গ্রুপ অফ ওয়ার্ড হয়েছে। কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম অনুসারে কিন্তু এটা ভার্ব ফ্রেজ নয়, এটার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। এগুলো কাজে লাগবে না, এখন পরীক্ষার আগ মুহূর্তে ওসব কথা এক্সপ্লেইন শুনবার কোনো দরকার নাই। এখন আর একটা কথা একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ এবং জিরান্ড ফ্রেজ বলতে কোনো জিনিস আছে কিনা, থাকলে এগুলো নিয়ে আমরা কি করব। দেখেন আমি লিখলাম টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, একটা বাক্য লিখলাম। এখানে ইজ হচ্ছে কি ভার্ব, ইজ হচ্ছে ভার্ব। মনোযোগ দিয়ে শুনবেন, দুইটা एग्जांपल দিয়ে আমি পুরো কথাটা বুঝিয়ে দেব। টু টেল আ লাই, এই যে অংশটা এটা আন্ডারলাইন করলাম এবং অপশনের মধ্যে দিলাম নাউন, অপশনের মধ্যে দিলাম অ্যাডজেক্টিভ, অপশনের মধ্যে দিলাম ইনফিনিটিভ, অপশনের মধ্যে দিলাম অ্যাডভার্ব। মনে করেন ফ্রেজ শব্দটা লিখলাম, এখানে এই চারটা অপশন দিলাম। মনোযোগ দিয়ে শুনবেন, বইতে কি আছে গুলি মারেন, আমি যা বলছি এটাই সংক্ষেপে, মানে অর্থাৎ বইতে ভুল আছে তা বলছি না, মানে বই পড়ার সময় আর লাগবে দরকার নেই। টু টেল আ লাই, এই পুরো অংশটা ইজ ভার্বের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট পজিশনে আমরা নাউন বসাই, সুতরাং অ্যান্সার হবে নাউন। কিন্তু কোনো কারণে এখানে অপশনের মধ্যে নাউন শব্দটা নাই, তাহলে আপনি অ্যান্সার দিবেন কি ইনফিনিটিভ। এই হচ্ছে অ্যান্সার, শেষ, আর কোনো কথা নেই, এর বাইরে কোনো কিছু বলবার দরকার নেই। মনে করেন আমি যদি সেন্টেন্সটাকে বলতাম টেলিং এ লাই, টেলিং আ লাই, এভাবে যদি বলতাম, অর্থাৎ মিথ্যা বলা, টেলিং আ লাই এভাবে যদি বলতাম, তাহলে এখানে নাউন আছে, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে তাকে আপনি নাউন ফ্রেজেই বলতেন, কিন্তু কোনো কারণে নাউন নাই, এবং অপশনের মধ্যে আছে কি জিরান্ড। হ্যাঁ, কি লিখলাম এটা জিরান্ড, তাহলে অ্যান্সার হবে জিরান্ড। যদি নাউন থাকে নাউন অ্যান্সার হবে, যদি অ্যান্সার নাউন না থাকে তাহলে জিরান্ড হবে। এই হচ্ছে এই যে ইনফিনিটিভ এবং জিরান্ড ফ্রেজের কথা। এবার অনেক বেশি দেরি হচ্ছে, এই জন্য পরে আমি আপনাদেরকে কয়েকটা एग्जांपल এই অ্যাডভার্ব ক্লজ থেকে দেখানো উচিত মনে করছি। দেখুন দেখি বলেন, আই লস্ট দ্য পেন। I lost the pen, I subject, lost হচ্ছে verb, the pen হচ্ছে object। আচ্ছা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, তাহলে when I was playing এই অংশটা কিন্তু the pen কে মডিফাই করছে না, সুতরাং এটা অ্যাডভার্ব ফ্রেজ এবং সময় বোঝাচ্ছে, সুতরাং এটা ডিসকভার করতে আমাদের কোনো কষ্ট হয়নি। কিন্তু দেখেন how he did it, এটা অ্যান্সার ইট, আন্ডারলাইনটা ইট সহ হবে না, হাউ হি ডিড এটুকু, ইট ওয়াজ আনসার্টেন। আচ্ছা না, ইট সহ ঠিক আছে, হাউ হি ডিড ইট ওয়াজ আনসার্টেন। এই যে বাক্যটা এখানে ওয়াজ আনসার্টেন এটা ভার্ব, হাউ হি ডিড ইট পুরো অংশটা মিলে সাবজেক্ট,
তাহলে যেহেতু সাবজেক্ট পজিশনে নাউন বসে, সুতরাং এটা নাউন ক্লজ। অথচ আমি আপনাকে এখানে বলেছি, এই যে এখানে একটা কথা আমি লিখেছিলাম অ্যাডভার্ব ক্লজ, দেখেন এই যে আমি আপনাকে কি কি বলেছি, একটা অ্যাডভার্ব ক্লজের মধ্যে সাধারণত কি থাকে, when থাকে, where থাকে, how থাকে। তাহলে মুখস্থ যদি আপনি ব্যাপারটাকে এতটুকুতে চিন্তা করেন, তাহলে এখানে হাউ দিয়ে এই ক্লজটা কিন্তু আমাদের অ্যাডভার্ব ক্লজ হচ্ছে না। সুতরাং এই জন্য পূর্বাপর সবকিছু খেয়াল রাখতে হবে। হাউ হি ডিড ইট, এই পুরো অংশটা ওয়াজ ভার্বের সাবজেক্ট, সুতরাং সে নাউন, অ্যান্সার হচ্ছে নাউন। আরেকটা দেখেন, আই শ্যাল নট গো আনটিল ইউ কাম, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল নট গো পুরো অংশটা মিলে ভার্ব, আনটিল ইউ কাম এই পুরো অংশটা সময় বোঝাচ্ছে। এই জন্য দেখেন গো ভার্বের আমি যাব না যতক্ষণ না সময়, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। সহজ। মাই সিস্টার সাবজেক্ট, হু টিচেস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইন ঢাকা, এই পুরো বক্তব্যটা মাই টিচার সম্পর্কে তথ্য দিচ্ছে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে বলে সে হচ্ছে এডজেক্টিভ। আচ্ছা, অনুরূপভাবে এই পাশের কোন এক্সাম্পলে যাই আমরা,